বীর হালিমা খানকে চোখের ইশারায় বোঝালেন ওনাদের নিয়ে যাওয়ার জন্য। মেঘ মাথা নিচু করে বসে আছে। তানভীর মেঘকে উদ্দেশ্য করে ঠান্ডা কণ্ঠে বলল, আম্মুরা বাসায় যাচ্ছে, তুইও বাসায় চলে যা। মেঘ মাথা নিচু করে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমি কোথাও যাব না। সমস্যা নেই, আমরা আছি, তুই বাসা যা। আমিও থাকবো। তানভীর শক্ত কণ্ঠে বলল। মেঘ মেঘ চোখ টলমল করছে, চোখ তুলে তাকালো তানভীরের দিকে, করুণ সুরে বলল, প্লিজ ভাইয়া, আমি থাকি। তানভীর গম্ভীর কণ্ঠে মেঘকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু মেঘ যাবে না মানে যাবেই না। বাধ্য হয়ে তানভীর আম্মু আর বড় আব্বুকে বুঝিয়ে শুনে গাড়ি পর্যন্ত দিয়ে আসছে। হালিমা খান মেঘকে নিয়ে যেতে চাইলে তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, বড় থাকতে চাচ্ছে থাকুক, তাছাড়া তোমরা তো সকালে আসবেই, তুমি বড় আব্বু আর বড় আম্মুর খেয়াল রেখো। ঠিক আছে, সাবধানে থাকিস আর মেঘকে দেখে রাখিস। আচ্ছা, যাও তোমরা। ওরা চলে যেতে বন্যার নাম্বার থেকে তানভীরের ফোনে কল আসছে। তানভীর কল রিসিভ করতে করতে ভেতরে গেল। বন্যা উতলা হয়ে শুধালো, আবির ভাই কেমন আছেন? আমার ভাইয়ের খবর নেওয়ার কি দরকার? চিন্তা করো না, তোমাদের আশা পূরণ হয়েছে। মানে? ভাইয়া অ্যাক্সিডেন্ট করে এখন হাসপাতালে ভর্তি আছে। কি বলছেন এসব? তোমরা তো এটাই চেয়েছিলে, তাই না? বন্যা মলিন সুরে বলল, বিশ্বাস করুন আমি এমন কিছুই চাইনি, ওরা মজা করছিল। আর তানভীর হুঙ্কার দিল, তুমি ওখানে কি করছিলে? তুমি মেঘকে বারণ করতে পারলে না? ও আমার কথা শুনিনি, আমি বারণ? কিসের বেস্ট ফ্রেন্ড তুমি? বারণ করা সত্ত্বেও বনু তোমার কথা অমান্য করে কিভাবে? বন্যা আস্তে করে বলল, মেঘ কোথায় আছে? ওকে একটু দেয়া যাবে? কি দরকার? কথা যখন মানতেই পারোনি, তাহলে এখন আর কথা বলতে হবে না। একটু দরকার ছিল। কি দরকার আমায় বলো। মিনহাজ আর তামিমকে ফোনে পাচ্ছি না, ওদের সাথে মেঘের কথা হয়েছে কিনা জানতাম। মিনহাজ আর তামিম যেখানে থাকার সেখানেই আছে, বোনের সাথে কথা হয়নি। শান্তি? মানে? কি করেছেন ওদের? যা করার তাই করেছি, আগামী 3 দিন তাদের কোনো খোঁজ পাবে না। কি বলছেন? কি এসব? কি করেছেন ওদের সাথে? ওরা কোথায়? ওদের প্রতি ভীষণ দরদ দেখা যাচ্ছে তোমার। তোমার যদি দুদিনের বন্ধুদের সম্পর্কে প্রতি দরদ উতলাই পড়ে, তাহলে ভাবো ওদের জন্য আমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে, যে ভাইয়ের সাথে আমার রক্তের সম্পর্ক। জন্মের পর 24 বছর যাবৎ ভাইয়ার ছায়ায় আমি বড় হয়েছি। ভাইয়া আমার জীবনের বন্ধুর থেকেও কয়েক গুণ বেশি কিছু। ফার্দার যদি বন্ধুদের খোঁজ নিতে আমার কল করেছো, তাহলে তোমার খবর আছে বলে রাখলাম। তানভীর কল কেটে মেঘের কাছে আসছে। মেঘ তখনও আবিরের পায়ের কাছেই বসেছিল। তানভীর রুমে এসে তপ্ত সুরে বলল, তুই ভাইয়ের কাছে থাক, আমি আর রাকিব ভাইয়া বাহিরে আছি, কোনো দরকার বা কোনো ধরনের সমস্যা হলে ডাকিস। ঠিক আছে। তানভীর রুমের লাইট অফ করে একটা ড্রিম লাইট জ্বালিয়ে দিয়ে যেতে নিয়ে আবার পিছনে ফিরে তাকিয়ে বলল, দরজাটা ভেতর থেকে বন্ধ করে দে। তানভীর চলে যেতে মেঘ এগিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। হালকা সবুজ রঙের আলোতে আবিরের মুখের পানে তাকিয়ে রইল মেঘ। নিস্তব্ধ পরিবেশ আবিরকে দেখে ভিতরটা ফেটে কান্নায় ভেঙে পড়ছে। আচমকা আবিরের পাশে বসে আবিরের বুকের উপর মাথা রেখে কাঁদতে শুরু করেছে। দীর্ঘ সময় ধরে অঝরে কাঁদছে। মেঘের চোখের পানিতে আবিরের বুক ভিজে ভিজে গেছে। কত সময় ব্যাপী মেঘের গভীর ক্রন্দন চলল তা জানা নেই। শ্বাস ছেড়ে কান্নারত অবস্থায় অবস্থায় বলতে শুরু করলো, আমি মিনহাজকে পছন্দ করি না। আপনি আমার জীবনের প্রথম এবং একমাত্র ভালোবাসা। আবির ভাইকে ছাড়া মেঘ একবারই নিঃস্ব। বিশ্বাস করুন, আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনাকে আমি এভাবে দেখতে চাইনি। আমি শুধু আপনার মুখের ভালোবাসি শব্দটা শুনতে চেয়েছিলাম, আর কিছুই চাইনি আমি। মিনহাজরা আমায় বুঝিয়েছিল, আমি এমন আচরণ করলে আপনি আমায় ভালোবাসি বলবেন, আপনার মনের কথা আমায় জানাবেন। ওদের কথা মেনে আমি আপনার সাথে উল্টাপাল্টা আচরণ করেছি। আমাকে মাফ করে দিন প্লিজ। আমি আর জীবনও কারো সাথে কারো কথা শুনবো না। আপনি ভালো না বাসলেও আমি কোনোদিন বাড়াবাড়ি করব না। আমি সারা জীবন আপনাকে একতরফা ভালোবাসবো, কোনোদিন কোনো অধিকার দেখাবো না। আপনি সুস্থ হয়ে উঠুন প্লিজ। আপনি অসুস্থ থাকলে আপনার চড়ই কি হবে বলুন? কিছুক্ষণ চুপ থেকে মেঘ আবার বলতে শুরু করলো, ছোটবেলা আপনি আমায় একটা থাপ্পড় দিয়েছিলেন বলে আমি আপনার সাথে দিনের পর দিন কথা বলিনি। আপনি অনেক চেষ্টা করেছেন, তবুও আমি বলিনি। আপনি তারপরেও আমায় নিঃস্বার্থভাবে ভালোবেসে গিয়েছেন। দেশে ফেরার সময় সবচেয়ে বেশি গিফট আমার জন্যই নিয়ে এসেছেন। আপনি বাইক কিনে বাসায় আসার পর প্রথমবার আপনাকে দেখে আমার হৃদস্পন্দন থেমে গিয়েছিল। সেদিন আমি প্রথমবারের মতো আপনার প্রতি দুর্বলতা অনুভব করেছিলাম। তারপর থেকে প্রতিদিন প্রতিক্ষণ আপনার প্রতি দুর্বল হতে শুরু করি। দেখতে দেখতে সেই দুর্বলতা কখন ভালোবাসে পরিণত হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। আপনি আমার কাছাকাছি থাকলে আমার আকাশের রংধনু উঠে, মনটা প্রজাপতির মতো ঘুরে বেড়ায়। আপনি দূরে চলে গেলেই মনের উঠোনে বৃষ্টি নামে। ক্ষণে ক্ষণে আপনি নিজের অজান্তেই আমায় নিয়ন্ত্রণ করতে শুরু করেছেন। আপনি হয়তো জানেনও না, আপনাকে দেখার জন্য প্রতিদিন কত ঘন্টা বেলকনিতে অপেক্ষা করি, কত রাত নির্ঘুম কাটাই। আপনার এক ঝলক হাসি দেখার জন্য ঘন্টার পর ঘন্টা আপনার অভিমুখে চেয়ে থাকি। আপনার প্রতি এত বছরের ক্রোধ কয়েক মাসে এভাবে যেন প্রণয়ের রূপ নিয়েছে। এখন রাগ করলেও সেই রাগ বেশি সময় স্থির হয় না। আপনার এতটুকু যত্নে সব ভুলে যাই। কিন্তু সব ভুলে গেলেও আপনার আশেপাশে কোনো মেয়ের ছায়া আমি কোনোভাবেই সহ্য করতে পারি না। মালা আপু এমপির মেয়ের আচরণ আমার যতটা রাগিয়েছিল, তার থেকে কয়েক গুণ বেশি কষ্ট পেয়েছিলাম যেদিন আপনি বলেছিলেন আপনি বিবাহিত, একটা বাচ্চা আছে। তখন দুরাত আমি শুধু কেঁদেই ছিলাম। আপনার অনাদায়ে কর্মকাণ্ড আর কিছু অনাকাঙ্ক্ষিত আচরণে ক্ষুব্ধ হয়ে মিনহাজদের তালে তালে তাল মিলিয়েছিলাম। আপনার অধিকার বোধ আমার বরাবরই আকৃষ্ট করে, তবে আজ কেন অধিকার দেখাননি? আমি আপনার কথায় হ্যাঁ বলেছিলাম যাতে আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারেন। আপনি তখন আমার দুটো থাপ্পড় দিয়ে কেন কিছু বলেন না? কেন আপনি নিশ্চুপ থেকে নিজের ক্ষতি করেছেন? মেঘের কান্না ধীরে ধীরে কমে এসেছে, তবে এখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আবিরের বুকে মাথা রেখে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল,
আজকের পর আর কোনোদিন কোনো প্রকার বাড়াবাড়ি করব না। আপনি যেভাবে চান আমি সেভাবেই চলব। আপনার ভালোবাসা আদায় করতে আর উঠে পড়ে লাগব না। আপনি ভালোবাসলেও আমি আপনার, আপনি ভালো না বাসলেও আমি আপনার। তবুও প্লিজ সুস্থ হয়ে উঠুন। গভীর রাত পর্যন্ত মেঘ আবোল-তাবোল বলেই গেছে আর আবিরকে ডেকেছে। ধীরে, ধীরে মেঘ শান্ত হয়ে গেছে। ক্লান্তিতে আবিরের বুকে মাথা রেখে ২ হাতে জড়িয়ে ধরা অবস্থাতেই ঘুমিয়ে পড়েছে। ১ মিনিট, ২ মিনিট, ৫ মিনিট পর ঘুমের মধ্যে মেঘের নিঃশ্বাস ভারী হয়ে গেছে। সহসা পিটপিট করে চোখ মেলল আবির। জ্ঞান ফিরেছে অনেকক্ষণ আগে। প্রেয়সীর আবেগজড়িত অনুদ্বিগ্ন অনুভূতি শুনতে ইচ্ছে করেই চোখ বন্ধ করে রেখেছিল। আবির চোখ নামিয়ে তাকালো মেঘের ক্রোধিত মুখের পানে। মৃদু আলতো আবিরের প্রেয়সীকে দেখল খানিকক্ষণ। সহসা চোখ বন্ধ করে লম্বা করে শ্বাস ছাড়ল। এটা প্রথমবার নয়। মেঘ আবিরের জন্য প্রথমবার যখন কেঁদেছিল, তারপর ১ সপ্তাহ গলা দিয়ে কথা বের হয়নি মেঘের। তখন মেঘের বয়স ৪ কি ৫ আর আবিরের বয়স ১২ কি ১৩ চলে। আবির তখন হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল। টানা ১৫ দিনে উপরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল। অবুঝ মেঘের জীবনে আবির তখন একমাত্র খেলার সঙ্গী ছিল। আবির আর তানভীরের বয়সের পার্থক্য ২ বছর হওয়ায় তানভীরের স্মৃতি আবিরের মাথায় ছিল না। তবে মেঘ জন্মের সময় আবির ৭-৮ বছরের ছিল বিদায় মোটামুটি বুঝত। প্রথমে বোন হওয়ার মেঘকে সর্বোচ্চ আদরে রেখেছে আবির। মেঘের আদো আদো কণ্ঠে ডাক এড়িয়ে খেলতে যাওয়ার সাধ্য ছিল না আবিরের। সারাক্ষণ বাড়িতেই মেঘের সঙ্গে খেলতো। মেঘ ঘুমালে খেলতে বের হতো। ৭-৮ বছর বয়সে ছেলের চোখে মেঘ তখন বোন মানে বোনই ছিল। মেঘকে বোন ব্যতীত অন্য কোনো নজরে দেখেনি আবির। ধীরে ধীরে আবির মেঘ বড় হতে শুরু করেছে। আবিরের যত্নে মেঘ তখন থেকেই আবিরের প্রতি উন্মাদ ছিল। শিশুদের যারা বেশি আদর করে তারা তাদের সঙ্গেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। হঠাৎ আবিরের অসুস্থতায় ছোট্ট মেঘের মনেও গভীর আঘাত দিয়েছিল। আবির হাসপাতালে থাকাকালীন মেঘকে কেউ নিয়ে যায়নি। ১৫ দিন পর আবিরের শারীরিক অবস্থা এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে ডাক্তার চিকিৎসা চালাতেও হিমশিম খাচ্ছিল। আবির কোনো কিছুতেই রেসপন্স করছিল না। হার্টবিট একেবারে কমে গিয়েছিল। কোনো রকমে ব্রেন প্রেশার পড়েছিল। মৃত্যুর সময় অতি সন্নিকটে চলে এসেছিল। ডাক্তার সঠিক রোগ ধরতে পারছিল না। কোনো চিকিৎসা চলছিল না। নিরুপায় হয়ে ডাক্তার বাড়িতে জানিয়েছিল আবির যদি নিজ থেকে রেসপন্স না করে তবে তাকে বাঁচানো সম্ভব না। এই কথা শুনে বাড়ির সবাই হাসপাতালের হাজির হয়েছিল। সেদিন প্রথমবারের মতো ছোট্ট মেঘ আবিরের উপর হয়ে পড়ে কেঁদেছিল। কাঁদতে কাঁদতে মেঘ বলেছিল, ভাইয়া উঠো, আমার সাথে খেলবে না? মালিহা খান কেঁদে বলেছিলেন, তোর ভাই হয়তো আর কোনোদিন তোর সাথে খেলতে পারবে না। ছোট্ট মেঘ তখনই হুঙ্কার দিয়ে উঠেছিল, চুপ করো ভাইয়া, কিছু হবে না। আবিরকে শক্ত করে ঝাপটে ধরে আর্তনাদ করে বলেছিল, তোমার কিছু হলে আমার কি হবে? তুমি মরে গেলে কিন্তু আমি মরে যাব ভাইয়া, উঠো, কথা বলো আমার সাথে। সবাই টেনেও মেঘকে আবিরের বুকের থেকে উঠাতে পারেনি। মেঘ কাঁদতে কাঁদতে একটা কথাই বারবার বলছিল, তুমি মরলে আমায় নিয়ে মরবে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমিও মরে যাব। মেঘের নিরন্তর কান্নায় হঠাৎ আবিরের জ্ঞান ফিরে। দীর্ঘ শ্বাস ছেড়ে পিটি করে তাকাতেই একে একে চোখে পড়ে বাবা, মা, চাচু, মামনির কান্নারত মুখমণ্ডল। সেই সাথে অনুভব করে পিচ্ছি ২ হাতের স্পর্শ। আবিরের জ্ঞান ফেরায় সবাই যখন আবিরকে ডাকছিল, মেঘও ২ হাতে আবিরের ২ গালে আলতোভাবে ধরে কাঁদতে কাঁদতে বলছিল, ভাইয়া কথা বলো, ওরা বলেছে তুমি নাকি মরে যাবে, তুমি একবার বলো তোমার কিচ্ছু হবে না। আবিরের কথা বলতে কষ্ট হচ্ছিল, তবুও মেঘের কান্না দেখে মেঘের হাতে স্পর্শ করে অনেক কষ্টে বলেছিল, আমার কিছু হবে না। আলী আহমদ খান দ্রুত গিয়ে ডাক্তার নিয়ে এসেছিল। ডাক্তার আবারও পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। আবিরের হার্টবিট আগের তুলনায় বেড়েছে দেখে ডাক্তার পুনরায় চিকিৎসা শুরু করেছে। সেই থেকে আরও প্রায় ৭ দিন আবির হাসপাতালে ভর্তি ছিল। মেঘ একেবারের জন্য বাসায় যায়নি। সারাক্ষণ আবিরের মাথায় কাছে বসে থাকতো। মেঘ ঘুমালে বাসায় নিয়ে যাবে বলে আবিরকে জড়িয়ে ধরেই ঘুমাতো। ভাইয়া তুমি জানো তুমি সুস্থ হয়েছো কেন? কেন? আম্মুরা বলেছে তুমি শুধু আমার জন্য সুস্থ হয়েছো। আমি কান্না করেছিলাম বলেই আল্লাহ তোমাকে সুস্থ করে দিয়েছেন, বুঝলা? আবির মলিন হেসে বলেছিল, এখন আমার কি করতে হবে? তুমি সবসময় আমার সাথে খেলবা, আমাকে ঘুরতে নিয়ে যাবা, আমাকে অনেক আদর করবা, আর কখনো আমায় ছেড়ে যেতে পারবা না। আবির সেদিন মেঘের হাতে হাত রেখে গুরুতরভাবে বলেছিল। আজ এই মুহূর্তে আবির মেঘকে কথা দিচ্ছে, আবির কোনোদিন তার মেঘকে ছাড়বে না। যাই হয়ে যাক না কেন আবিরের প্রাণ মেঘতেই সীমাবদ্ধ থাকবে। মেঘ বলেছিল, মনে থাকবে যেন। আবির হেসে বলেছিল, তুই ভুলে গেলেও আমি কখনই ভুলব না। সেদিন থেকে আবিরের মন মেঘেতেই আটকে গেছে। আবির মেঘের টানে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছিল। মেঘের আহ্লাদে আবদার আবিরকে মেঘের প্রতি সিরিয়াস করেছিল। ধীরে ধীরে আবির বড় হতে শুরু করেছে। সেই সাথে মেঘের সাথে দূরত্ব বেড়েছে। মেঘও তার ছোটবেলার স্মৃতি ভুলতে শুরু করেছে। এত বছর পর আবিরের মেঘ দ্বিতীয়বারের মতো আবিরের অসুস্থতায় এভাবে কাঁদছে। আবির গভীর ভাবনা শেষে চোখ মেলে তাকিয়ে আছে মেঘের অভিমুখে। মেঘ গভীর ঘুমে বিভোর হয়ে আছে। চোখের পানি এখনো গাল বেয়ে গড়িয়ে পড়ছে। আবির বাম হাতে মেঘের গাল ছুঁয়ে আলতো হাতে চুলগুলো ঠিক করে দিল। বাকি রাত আবিরের নির্ঘুম কেটেছে। আবিরের বুকে শুয়ে আছে আবিরের কাদম্বিনী। আবির অপলক দৃষ্টিতে ক্ষুদ্র আলোতে তার কাদম্বিনীকে দেখেই রাত কাটিয়ে দিয়েছে। ভোরের আলো ফুটতেই শুরু করেছে। এমন সময় আবির ঘুমিয়েছে। তার ঘণ্টাখানিক পর আচমকা মেঘের ঘুম ভাঙে। নিজেকে আবিষ্কার করে আবির ভাইয়ের প্রশস্ত বুকে। চোখ তুলে তাকায় আবিরের মুখের পানে। আবিরকে ঘুমন্ত অবস্থা দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে উঠতে নিলে পিঠে ভারী কিছু অনুভব করে।
ঘুমের মধ্যে চুলের খোপা খুলে এলোমেলো হয়ে গিয়েছিল। চুলের কারণে কিছু বুঝতে পারছে না। ঘাড় ঘুরিয়ে আর চোখে তাকাতে খেয়াল করলো আবির বাম হাতে মেঘের পিঠ বরাবর শক্ত করে ধরে রেখেছে, যাতে ঘুমের মধ্যে মেঘ পড়ে না যায়। মেঘ বিপুল চোখে আবিরের হাতের দিকে তাকিয়ে আছে। নিজের অজান্তেই মেঘের ঠোঁটে হাসি ফুটে উঠল। যাকে ঘিরে মেঘ লক্ষাধিক স্বপ্নের পাহাড় বনেছে, সেই আবির ভাইয়ের বুকে মাথা রেখে সারা রাত কাটিয়েছে। এটা ভেবেই মেঘের দু চোখ আনন্দে ছলছল করছে। বুকের ভেতর অজানা অনুভূতি জেগে উঠেছে। আবিরের হাতের দিকে তাকিয়ে মেঘের মন অধিকতর পুলকিত হচ্ছে। মেঘ আর চোখে নিগুড় দৃষ্টিতে আবিরের সুষুপ্ত ধূষ্টতায় কিছুক্ষণ তাকিয়ে রইল। চোখ সরানো বা পলক ফেলার কথা বেমালুম ভুলে গেছে। অজান্তেই কাদম্বিনীর ঠোঁটে লেগে আছে ললিত হাসি। মেঘের স্বাভাবিক চেহারায় মুহূর্তের মধ্যেই লজ্জায় লাল হয়ে গেছে। ক্ষণে ক্ষণে আবিরের অভিমুখে চেয়ে থাকার শক্তি হারিয়ে ফেলেছে। দুর্ভেদ্য আবেগে মেঘের চোখ টানছে। মনের বিরুদ্ধে নিজেকে অক্লিষ্ট রাখার নির্বোধী চেষ্টা চালাচ্ছে। আচমকা মেঘের নিঃশ্বাস থমকে গেছে মনের কোণে। একটা গূঢ় প্রশ্ন উদ্যোগ হলো। মেঘ নিজেকে নিজে প্রশ্ন করলো, আবির ভাইয়ার জ্ঞান কখন ফিরেছে? আর উনি কি সজ্ঞানে আমায় ধরেছেন, নাকি ঘুমের ঘোরে? মেঘ শুকনো ঢোক গেল। হুড় করে বুক কাঁপছে, সাথে লজ্জায় রাঙা হয়ে আছে কাদম্বিনীর উজ্জ্বল চেহারা। এভাবে আর থাকা সম্ভব হচ্ছে না। মেঘের হৃৎপিণ্ডের কম্পনে আবির যে কোনো সময় সজাগ হয়ে যেতে পারে। চুল ঠিক করে ওয়াশরুমে থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে মাথায় ওড়না দিতে দিতে তাড়াতাড়ি দরজা খুলে দিল। হাতে ফোন নেই, নেই কোনো ঘড়ি। কত বেলা হয়েছে তা বোঝার উপায় নেই। মেঘের দরজা খোলার শব্দে তানভীর হকচকে উঠল। এসে ধীরকণ্ঠে শুধালো, ভাইয়ার কি জ্ঞান ফিরেছে? মেঘ শান্ত সুরে বলল, মনে হয় ফিরেছেন, এখন ঘুমাচ্ছে। ভাই বোনের কথোপকথন শুনে রাকিবের ঘুম ভেঙে গেছে। তড়িঘড়ি করে উঠে উত্তেজিত কণ্ঠে শুধালো, আবির উঠেছে? মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, না। মেঘ সাইড হয়ে দাঁড়াতে রাকিব আর তানভীর রুমে ঢুকলো। ওদের হালকা পাতলা কথাতে আবিরের ঘুম ভেঙে গেছে। আবির চোখ পিটপিট করে এক একে তানভীর, রাকিব আর মেঘের দিকে তাকালো। সম্পূর্ণ রুমে একবার চোখ বুলিয়ে আবির পুনরায় তানভীর আর রাকিবের দিকে তাকিয়েছে। রাকিব ভ্রুকুচকে গম্ভীর মুখ করে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির এক মুহূর্ত চেয়ে থেকে অকস্মাৎ মলিন হাসলো। আবিরের হাসি দেখে রাকিবের মেজাজ গরম হচ্ছে। ফোঁস করে শ্বাস ছেড়ে রাকিব মেঘকে উদ্দেশ্য করে স্বাভাবিক কণ্ঠে বলল, মেঘ তুমি একটু বাইরে যাও তো। মেঘ সরু নেত্রে রাকিবকে দেখে সাথে সাথে তানভীরের দিকে তাকালো। তানভীর চোখ দিয়ে ইশারা করতে মেঘ চুপচাপ রুম থেকে বেরিয়ে গেছে। রাকিব রাগী সরে বলল, তানভীর দরজাটা বন্ধ কর। রাকিবের কথা মতো তানভীর তাই করলো। রাকিব আশেপাশে তাকিয়ে হঠাৎই এগিয়ে গিয়ে রুমের এক কর্নার থেকে একটা পাইপ মাথার উপর তুলে দ্রুত আসতে নিলে আবির চেঁচিয়ে উঠে বলল, এই! তানভীর রাকিবের দিকে তাকিয়ে সহসা ছুটে গিয়ে পেট বরাবর শক্ত করে ধরে বলল, কি করছো তুমি? রাকিব রাগান্বিত কণ্ঠে বলল, ওর যে হাত আর পাটা ঠিক আছে ওইটাও ভেঙে ফেলবো। মরার যখন এতই শখ, তাহলে ভালো করেই মারি। তানভীর ধীর কণ্ঠে রাকিবকে বলল, থাক বাদ দাও, এমনিতে ভাইয়ের অবস্থা খারাপ। রাকিব পাইপ হাতে নিয়ে আবিরের কাছে আস্তে আস্তে রাগে কটকট করে বলল, তোর ফাটা মাথায় আরো ফাটিয়ে দেবো? আবিরের ঠোঁটে এখনো হাসি লেগেই আছে। আবির মৃদু সুরে বলল, তোর ইচ্ছে হলে দে ফাটিয়ে। রাকিব গম্ভীর কণ্ঠে বলল, আবির তোর সাহস দেখে আমি অবাক হয়ে গেছি।